প্রত্যেককে স্বাগত। আজ আমরা আলোচনা করব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে যে বিষয়টি আমাদের মনে আসে তা হলো আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টিং। ফিঙ্গারপ্রিন্টিং কেন ব্যবহার করি না, এটিকে সিকিউরিটি পারপাস ব্যবহার করি। আমরা জানি যে দুটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট একই রকম হয় না, তাই নিরাপত্তার জন্য আমরা এই আঙুলের ছাপকে ব্যবহার করি, শনাক্তকরণের জন্য আমরা এই আঙুলের ছাপকে ব্যবহার করি। সেরকমই আরও অ্যাকিউরেসির সাথে যদি কোনো মানুষকে আমরা শনাক্ত করতে চাই তাহলে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করতে পারব। প্রথম অ্যালেক জেফরি এ সম্পর্কে বর্ণনা করেন, অর্থাৎ অ্যালেক জেফরিকে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনক বলতে পারি এবং এর জন্য ওনাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়, এটা আমরা জানি। এখন আমরা আসি ডিএনএ আমাদের শরীরের যে দেহের কোষের মধ্যে দেখতে পাওয়া যায় সেগুলি আসলে কি কি রকমের। সামগ্রিকভাবে ডিএনএকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারবো, একটি হলো বাল্ক ডিএনএ এবং একটি হলো স্যাটেলাইট ডিএনএ। বাল্ক ডিএনএ পরিমাণই আমাদের দেহের কোষে যে ডিএনএ আছে তার মধ্যে বেশি। দিস ইজ অ্যাবাউট 99.99% হলো বাল্ক ডিএনএ। দিস ইজ অলসো কোডিং ডিএনএ, এটাকে আমরা কোডিং ডিএনএ বলতে পারবো। দিস ইজ অলসো কোডিং ডিএনএ। কোডিং অর্থাৎ এটি কাজের ডিএনএ, অর্থাৎ এখানে যে কোড আছে সেই কোড অ্যাকর্ডিং এমআরএনএ এবং তার থেকে প্রোটিন তৈরি হয় যা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণের জন্য দায়ী। এছাড়াও যে একেবারে সামান্য পরিমাণে 0.01% ডিএনএ থাকে তাকে আমরা বলবো স্যাটেলাইট ডিএনএ। আসলে এই স্যাটেলাইট ডিএনএকে আমরা নন কোডিং ডিএনএও বলতে পারি। দিস ইজ অলসো নন কোডিং ডিএনএ। নন কোডিং অর্থাৎ এই ডিএনএতে যে নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলি থাকে সেই নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলি একটি নির্দিষ্ট রিপিট ফর্মে থাকে। কীরকম ভাবে আমরা জানি একটি ডিএনএ তন্ত্রীতে নিউক্লিওটাইড বেসগুলি র্যান্ডামলি সজ্জিত থাকে। যদিও আমরা এটিকে র্যান্ডামলি বলছি তবু এটাকে বলবো যে দিস ইজ অলসো হাইলি প্রোগ্রামড এবং নির্দিষ্ট রীতিতে সজ্জিত থাকে। নিউক্লিওটাইড বেসগুলি আমরা জানি এ টি জি সি। এখন র্যান্ডাম সি 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 এরকম ভাবে থাকতে পারে, বা সি এর পরে এ থাকতে পারে, সি এর পরে এখানে এ থাকতে পারে, সি এর পরে এখানে এ থাকতে পারে। এক্ষেত্রে এই যে রিপিটগুলি দেখছি এক্ষেত্রে আমরা সি এ, তারপর আবার সি এ, তারপর আবার সি এ এরকম রিপিট দেখতে পাবো। স্যাটেলাইট ডিএনএ ক্ষেত্রে এরকম ভাবে একটি নির্দিষ্ট সিকোয়েন্সের রিপিট আমরা পরপর দেখব। এখন এই স্যাটেলাইট ডিএনএকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারবো, একটি হলো মাইক্রো স্যাটেলাইট আর একটি হলো মিনি স্যাটেলাইট। মাইক্রো স্যাটেলাইট অ্যান্ড মিনি স্যাটেলাইট। মাইক্রো স্যাটেলাইট কাকে বলবো না, যখন এই ডিএনএ এর মধ্যে থাকা নিউক্লিওটাইড বেসগুলির বেস পেয়ার 2 to 8 হবে, অর্থাৎ দুটি বেস পেয়ার থেকে 8 বেস পেয়ার পর্যন্ত এই সংখ্যার মধ্যেই কোনো একটি সিকোয়েন্স বারবার রিপিট করতে থাকবে, তখন তাদেরকে আমরা বলবো মাইক্রো স্যাটেলাইট। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি ধরে নিই সিএ সিএ সিএ, অর্থাৎ এই দুটি বেস পেয়ার টু বেস পেয়ার সবসময় আমরা দেখতে পাচ্ছি রিপিট করছে। সিএ 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 2 বেস পেয়ার রিপিট করছে, অর্থাৎ 2 to 8 এর মধ্যেই করছে, অর্থাৎ এই স্যাটেলাইট অংশটিকে আমরা বলবো মাইক্রো স্যাটেলাইট। একই রকম ভাবে যদি এই বেস পেয়ার রিপিট যেটা করছে এর পরিমাণ 10 to 60 বেস পেয়ারের মধ্যে হয় তখন তাকে আমরা বলবো মিনি স্যাটেলাইট। ক্লিয়ার? তাহলে মাইক্রো স্যাটেলাইট অ্যান্ড মিনি স্যাটেলাইট। মাইক্রো স্যাটেলাইট কাকে বলছি, যখন বেস পেয়ার যেটা রিপিট করছে তার পরিমাণ হবে 2 to 8 এর মধ্যে, তখন তাকে আমরা বলবো মাইক্রো স্যাটেলাইট। এবং যখন এই রিপিটের যে বেস পেয়ার সিকোয়েন্স তা 8 না হয়ে 10 to 60 এর মধ্যে থাকবে তখন তাকে আমরা বলবো মিনি স্যাটেলাইট। এখন মিনি স্যাটেলাইটকে আমরা আবার বলবো VNTR রিজিয়ন। VNTR। হোয়াট ইজ VNTR? না, VNTR এর একটি অ্যাব্রিভিয়েটেড ফর্ম। VNTR এর পুরো নাম হলো ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। এখন এই VNTR রিজিয়নটি হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে। আমরা এই VNTR এর উপর নির্ভর করে যদি ডিএনএ কে খণ্ডিত করি এবং তাকে পৃথক করে কোনো মানুষকে শনাক্ত করি তখন এই পদ্ধতিটিকে আমরা বলবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। কি বললাম তাহলে? না, VNTR এর উপর নির্ভর করে খণ্ডিত ডিএনএ তাকে পৃথক করে যদি আমরা কোনো মানুষকে শনাক্ত করি তাহলে এই পদ্ধতিটিকে আমরা বলবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তাহলে বুঝতে পারলাম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি। এখন চলে আসি খুব সিম্পলি
কিভাবে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর পদ্ধতি আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা করব কেন। ধরি কোনো ক্ষেত্রে কোনো অপরাধী, তাকে আমরা শনাক্ত করতে পারছি না, যে স্থলে এই অপরাধ ঘটেছে সেখান থেকে ওই অপরাধীর কোনো ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছে বা হেয়ার ফলিকল বা কোনো স্কিনের সেল কালেকশন করা হয়েছে, এবং এই উপাদানগুলির থেকে, এই সেলের ভেতরে আমরা জানি ডিএনএ থাকে, সেই ডিএনএ থেকে যদি আমরা অপরাধীকে ঠিক সঠিকভাবে শনাক্ত করতে চাই তাহলে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে পারি। এখন চলে আসি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর পদ্ধতি সম্পর্কে আলোচনায়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রথমে আমাদেরকে যা করতে হবে সেটি হলো নমুনা সংগ্রহ, অর্থাৎ আমরা যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করতে চাইছি তার নমুনা বা স্যাম্পল আমাদেরকে কালেকশন করতে হবে। এই নমুনা কোথা থেকে আমরা পেতে পারবো? হেয়ার ফলিকল, স্কিন বা আমরা ত্বকের কোষ বা ব্লাড স্যাম্পলের মধ্যে ব্লাডের কোষ, অবশ্যই সেক্ষেত্রে আরবিসি না, কারণ আমরা জানি আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে ডিএনএ নেই। ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার কথা আমরা বলতে পারি, অন্যান্য কোষের কথা বলতে পারি। এই কোষগুলির থেকে আমরা নমুনা ডিএনএ সংগ্রহ করতে পারবো। এখন এই নমুনা ডিএনএ সংগ্রহ করার পরের স্টেপে আমাদেরকে কি করতে হবে না, ডিএনএ স্যাম্পলের মধ্যে আমাদেরকে একটি বিশেষ ধরনের এনজাইম, যাকে আমরা বলবো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের কাজ কি না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ডিএনএ কে একটি নির্দিষ্ট জায়গাতে কাটবে। এখন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আছে, আমরা জানি 4 বেস পেয়ার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, 6 বেস পেয়ার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। আসলে এগুলি কি? 2 বেস পেয়ার, অর্থাৎ আমরা যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স দেখবো, সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের ক্ষেত্রে 2 বেস পেয়ার, 4 বেস পেয়ার বা 6 বেস পেয়ার, এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সগুলিকে আইডেন্টিফাই করে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমগুলি সেখান থেকে ডিএনএ কে কাট করবে। অর্থাৎ যেখানে এখানে যদি 4 বেস পেয়ার ইউজ করি তাহলে 4 বেস পেয়ারের যেখানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আমরা পাবো, ডিএনএ কে সেই জায়গাতে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম কাট করবে। অর্থাৎ এর উপর নির্ভর করে আমরা 2 বেস পেয়ার, 4 বেস পেয়ার, 6 বেস পেয়ার, 8 বেস পেয়ার এরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ব্যবহার করতে পারবো। অর্থাৎ ডিএনএ কে আমরা কত বড় বা ছোট টুকরো করবো তার উপর নির্ভর করে আমরা এই এনজাইম চয়েস করি। এখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ব্যবহার করার পরে কি হবে না, এই ডিএনএ গুলি বিশেষভাবে খণ্ডিত হয়ে পড়বে। বেশ, এখন এই খণ্ডিত ডিএনএ গুলিকে কি করা হবে না, খণ্ডিত ডিএনএ গুলিকে আমরা পৃথকীকৃত করব। একটি বিশেষ টেকনিকের মাধ্যমে আমরা এই পৃথকীকরণ করতে থাকবো। টেকনিকটি কি? টেকনিকটি হলো জেল ইলেকট্রোফোরেসিস, একটি ভীষণ পাওয়ারফুল টেকনিক। এই জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা ডিএনএ, আরএনএ এবং প্রোটিন এদেরকে সেপারেট করতে পারি। এক্ষেত্রে স্যাম্পলের মধ্যে যেহেতু আমাদের ডিএনএ আছে, সেই ডিএনএ কে সেপারেট করব জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। জেল ইলেকট্রোফোরেসিসের দুটো টার্ম আমরা দেখতে পাচ্ছি, জেল অ্যান্ড ইলেকট্রোফোরেসিস। জেল, এক্ষেত্রে আমরা 11 জেল ব্যবহার করব এবং একটি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে ডিএনএ খণ্ডগুলিকে সেপারেট করব। যেহেতু এই সিস্টেমেতে ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে জেল আমরা ব্যবহার করছি এবং সেই জেলের মধ্য দিয়ে ডিএনএ গুলিকে সেপারেট করছি, তাই টেকনিকটি আমরা বলবো জেল ইলেকট্রোফোরেসিস। বেশ, এখন জেল ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে কি হয়, আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো বললাম। এক্ষেত্রে দুটি ইলেকট্রোড ব্যবহার করা হয়, একটি নেগেটিভ, একটি পজিটিভ। সাধারণত জেলের যে জায়গাতে স্যাম্পলগুলিকে অ্যাপ্লাই করা হয় সেই জায়গাতে, সেই দিকেতে আমরা নেগেটিভ ইলেকট্রোড ব্যবহার করব এবং বিপরীত প্রান্তে একটি পজিটিভ ইলেকট্রোড ব্যবহার করব। কারণ আমরা জানি যে ডিএনএ সাধারণত ডিউ টু হ্যাভিং ফসফেট ব্যাকবোন, এটি অ্যাসিডিক ইন নেচার এবং অবশ্যই নেগেটিভলি চার্জ, এবং উল্টো দিকে যদি পজিটিভলি চার্জ লিড থাকে তাহলে সেক্ষেত্রে ডিএনএ খণ্ডগুলি খুব সহজে মুভ করবে বা রান করবে। এখন একটি নির্দিষ্ট সময় ধরে যদি এই জেলটিকে রান করানো হয় তাহলে ডিএনএ খণ্ডগুলি অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ সেপারেটেড হয়ে যাবে। একেবারে ছোট যে ডিএনএ টুকরো সেগুলি নিচের দিকে আসবে এবং অপেক্ষাকৃত বড় টুকরোগুলি জেলের উপরের যে প্রান্ত সেখানেতেই অবস্থান করবে। এখন এরকম হয় কেন? আমরা জানি যে জেলের মধ্যে দিয়ে যে ছোট ছোট ছিদ্র বা পোর আছে, সেই ছিদ্র দিয়ে ছোট টুকরোগুলি খুব সহজে এবং দ্রুত গতিতে মুভ করতে থাকবে। এই জন্য ছোট টুকরোগুলি জেলের নিচের দিকে চলে আসবে এবং বড় টুকরোগুলি ছোট ছিদ্র দিয়ে খুব দ্রুত মুভ করতে পারবে না, তাই বড় টুকরোগুলি জেলের উপরের দিকে অবস্থান করবে। এখন এই জেলের মধ্যে যদি আমি অনেকগুলো ওয়েল ব্যবহার করি, ওয়েল অর্থাৎ এক্ষেত্রে আমরা
কম লাইক যে স্ট্রাকচার আছে কম দিয়ে যদি এরকম ওয়েল তৈরি করি, সেই ওয়েলের মধ্যে আমরা বিভিন্ন স্যাম্পল দিতে পারবো। এক্ষেত্রে আমরা S1, S2 তিনটে স্যাম্পল ব্যবহার করেছি। S ফর স্যাম্পল 1 স্যাম্পল, অর্থাৎ যেটা আমরা কালেক্টেড করেছি কালেক্টেড স্যাম্পল, S1 সাপোজ সাসপেক্টেড 1, S2 সাপোজ সাসপেক্টেড 2। আমি এই তিনটে স্যাম্পলকে রান করাচ্ছি। এরপরে আমার কাজ কি, এখানে নির্দিষ্ট সময়ের পরেতে ডিএনএ গুলি সেপারেটেড হয়ে গেল। এরপরে আমার কাজ হবে, দ্যাট মিনস জেল ইলেকট্রোফোরেসিস কমপ্লিট হলো। এখন এই জেলটিকে এখান থেকে সেপারেট করে জেলটিকে আমরা এটি ব্লটিং টেকনিকের মধ্যে আনবো, যাতে করে জেলের মধ্যে থাকা ডিএনএ গুলি নাইট্রোসেলুলোজ মেমব্রেনেতে আটকে যায়। অবশ্যই মেমব্রেনটি তাহলে হলো নাইট্রোসেলুলোজ, এটি মাথায় রাখতে হবে, নাইট্রোসেলুলোজ। এই নাইট্রোসেলুলোজ মেমব্রেনে যে ডিএনএ গুলি স্থানান্তরিত হওয়া, এই টেকনিককে বলা হয় সাউদার্ন ব্লটিং টেকনিক। আমরা তিন ধরনের এই ব্লটিং টেকনিক দেখব। একটি হলো সাউদার্ন ব্লটিং টেকনিক, একটি নর্দার্ন ব্লটিং টেকনিক, এটি ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক। সাধারণত ডিএনএ সেপারেট করার জন্য আমরা ব্যবহার করব সাউদার্ন ব্লটিং টেকনিক, প্রোটিন সেপারেট করার জন্য ওয়েস্টার্ন ব্লটিং, এবং আরএনএ সেপারেট করার জন্য নর্দার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিং এর ক্ষেত্রে কি করা হয় না, একটি ব্লটিং এরকম পেপারের আস্তরণ তৈরি করা হয়, তার উপরেতে জেলটিকে অ্যাপ্লাই করা হয়, জেলের উপরেতে নাইট্রোসেলুলোজ যে মেমব্রেন তাকে দেওয়া হয়, এবং তার উপরে কিছু ব্লটিং পেপার, তার উপরে একটা ওয়েট এক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাবাউট 500 গ্রাম। এবার এটি নির্দিষ্ট সময় এটি বাফার সিস্টেমের মধ্যে রাখা হয়, এবং এই বাফার সিস্টেমে রাখার ফলে কি হয়, এটি সার্টেন টাইমের পরে জেল থেকে ডিএনএ যে ব্যান্ডগুলি, সেই ডিএনএ ব্যান্ডগুলি নাইট্রোসেলুলোজ মেমব্রেনেতে স্থানান্তরিত হয়ে যায়। এখন পরে আমাদের কাজ কি না, এই নাইট্রোসেলুলোজ মেমব্রেনেতে যে ব্যান্ডগুলি স্থানান্তরিত হয়ে এলো, এবার এখানেতে আমরা যেটাকে অ্যাপ্লাই করব, দিস ইজ প্রোব। প্রোব এখানেতে অ্যাপ্লাই করা হয়, এবং প্রোব অবশ্যই রেডিও লেভেল, রেডিও অ্যাক্টিভ মলিকিউল লেভেলড প্রোব ব্যবহার করা হয়। ব্যবহার করলে কি হয় না, এই প্রোব সেখানেই অ্যাটাচড হয় যেখানেতে সিঙ্গেল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচিং হয়, অর্থাৎ এই প্রোবগুলি নাইট্রোসেলুলোজ মেমব্রেনের মধ্যে থাকা যে ডিএনএ, সেই ডিএনএর সাথে অ্যাটাচড হয়ে যায়। এখন এই নাইট্রোসেলুলোজ মেমব্রেন এটিকে ওয়াশ করা হয়, বাফারেতে ওয়াশ করে যেগুলি সাধারণত অ্যাটাচড হয় না প্রোবের সাথে, সেগুলি ওয়াশ আউট হয়ে যায়, এবং প্রোব এবং ডিএনএ এই অংশগুলিকে একটি এক্সট্রা ফিল্মের এগেনস্টে রাখা হয়। এবং কিছু সময় পরেতে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের মধ্যে থাকা যে প্রোবড ডিএনএ গুলি আছে, অর্থাৎ ডিএনএর সাথে যেখানে প্রোব আটকে আছে, সেই প্রোবগুলি থেকে যে রেডিয়েশন নির্গত হয়েছে, সেই রেডিয়েশন এক্সরে ফিল্মেতে গ্রেন ডেভেলপ করায়, অর্থাৎ সেখানে ব্যান্ডগুলি দেখতে পাওয়া যায়। এই যে এক্সরে প্লেটেতে আমরা ব্যান্ডগুলিকে দেখব, এবার ওই ব্যান্ডগুলিকে যদি আমরা অ্যানালিসিস করি, অর্থাৎ ব্যান্ডগুলির উইডথ কতটা এবং ব্যান্ডগুলির মধ্যে ডিস্টেন্স কতটা, এটা যদি আমরা নির্দিষ্টভাবে লক্ষ্য করি এবং সাথে সাথে স্যাম্পলের সাথে স্যাম্পল 1, স্যাম্পল 2 অর্থাৎ এই তিনটি স্যাম্পলকে ম্যাচিং করাই, তাহলে যে প্রথম যে স্যাম্পল তার সাথে যে সাসপেক্টেড 1, 2 যার ডিএনএ ম্যাচ করবে, তাকে আমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি সেই হলো ক্রিমিনাল বা অপরাধী। এই যে ডিএনএ ব্যান্ডগুলিকে সেপারেট করলাম, দিস ইজ কল্ড ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ক্লিয়ার? এখন এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর অ্যাপ্লিকেশন কি না, অ্যাপ্লিকেশন আমি আগেই বললাম যে শুধুমাত্র যে অপরাধীদেরকে শনাক্ত করা তাই নয়, মানুষকে শনাক্ত করা। আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সময় যে ভিএনটিআর রিজিয়নকে আলাদা করছি, আসলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ব্যবহার করলে এই ভিএনটিআর রিজিয়নগুলি মাঝে খণ্ডিত হয় না, কারণ ভিএনটিআর রিজিয়নগুলি অবিকৃত অবস্থায় থাকে, অখণ্ডিত অবস্থায় থাকে। ফলে খুব সহজেই একটি বৃহৎ সংখ্যক মানুষদের মধ্যে কোনো একটি মানুষকে সঠিকভাবে শনাক্ত করার জন্য আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকে ভরসা করতে পারবো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে শনাক্তকরণটা করতে পারবো। তাছাড়াও নাওএডেজ মডার্ন টেকনিক হিসাবে এটাকে অ্যাপ্লাই করতে পারবো, এস্টাবলিশ করতে পারবো বিভিন্ন জীব, বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন উদ্ভিদদের মধ্যে তাদের সম্পর্ক, বিশেষ করে ইভলিউশনারি রিলেশনশিপ। আশা করি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।